দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্স, সন্ত্রাস জঙ্গি দমনে বিশ্বের দরবারে জিরো টলারেন্স। আজ জিরো আওয়ারে বোঝার চেষ্টা করব ফের একবার মোদী সরকার কিন্তু কেমন হবে 2014-19-এর পর তৃতীয়বারের এই সরকার। আমি অভিক বসুর সঙ্গে শর্মিষ্ঠা, আমরা আজ জিরো আওয়ারে বোঝার চেষ্টা করব, তার কারণ 2014-এ 282, 2019-এ 300 পার, কিন্তু 2024-এ এসে এনডিএ সরকার গঠন হলেও একক সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির। সেক্ষেত্রে এই সরকার কতটা আরো ধারালো শান দেওয়া হবে শর্মিষ্ঠা? একদমই তাই। তাহলে প্রশ্ন তো উঠছে অভিক, কারণ এবার কি তাহলে এনডিএ জোটের ওপরই অনেকটা ভরসা করতে হবে বিজেপিকে, কারণ একক সংখ্যাগরিষ্ঠতা তো জোটেনি। আর এই অবস্থায় মোদীর সরকারই কি দুর্বল হবে? বিরোধীরা শক্তিশালী হওয়ার কাজে বাধা পাবেন মোদী? বৈদেশিক নীতির ক্ষেত্রেই বা কতটা প্রভাব পড়তে পারে, সবটাই কিন্তু আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব, কারণ রীতিমতো মিলিজুলি সরকার। আর এবং এখানে কোথাও মোদীর সরকার কি অনেকটা দুর্বল হতে পারে, তারই কি ইঙ্গিত মিলছে অভিক? শর্মিষ্ঠা, খুব স্পষ্ট 2014-এ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর 2014 এবং 19 পরপর দুবার 10 বছর ধরে এনডিএ সরকার থাকলেও নরেন্দ্র মোদীর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছিল, অর্থাৎ সরকার গঠন করার ক্ষমতা রাখছিল। 2014-এ সব মিলিয়ে 336 আসন ছিল এনডিএ শিবিরের, কিন্তু 282টা, 272-এর থেকেও 10টা আসন বেশি একাই বিজেপির। 2019-এ 300 পার করেছিল বিজেপি, 352 ছিল এনডিএর, কিন্তু 2024-এ এসে যে ছবিটা দেখা যাচ্ছে যে 240-এর গণ্ডিতেই আটকে থাকলো বিজেপি, 272 পার করতে পারলো না। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই 292 ম্যাজিক ফিগার পার করেছে এনডিএ সব মিলিয়ে। কিন্তু তাহলে এনডিএ শরিকরা তাদের অঙ্গুলি হেলন কতটা থাকবে এই মোদী সরকার পরিচালনার ক্ষেত্রে, এটাই সব থেকে বড় প্রশ্ন শর্মিষ্ঠা। একদমই তাই, এবং শুধু তাই নয়, এবং যা মোদীর কাছে কিন্তু একটা বড় সড় প্রশ্ন চিহ্ন উঠতে পারে। এবং গতকাল প্রধানমন্ত্রী, বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কি জানিয়েছিলেন এরপর মিলিজুলি সরকার সকলকে একযোগে আহ্বানও করেছিলেন। একবার শুনি নরেন্দ্র মোদী কি জানিয়েছেন। विरोधी एकजुट होकर भी उतनी सीटें नहीं जीत पाए जितनी इस लोकसभा चुनाव में अकेली बीजेपी ने जीती है। मैं देश के कोने कोने में उपस्थित बीजेपी के कार्यकर्ताओं को कहूंगा, देशवासियों को कहूंगा, आपकी मेहनत, इतनी गर्मी में आपका बहाया पसीना, ये मोदी को निरंतर काम करने की प्रेरणा देता है। और मैं देशवासियों का दोबारा दोहराना चाहता हूं, अगर आप 10 घंटे काम करेंगे तो मोदी 18 घंटे काम करेगा। आप 2 कदम चलेंगे तो मोदी 4 कदम चलेगा। हम भारतीय मिलकर चलेंगे, देश को आगे बढ़ाएंगे। तीसरे कार्यकाल में देश बड़े फैसलों का एक नया अध्याय लिखेगा। একেবারে শর্মিষ্ঠা, এখান থেকে নরেন্দ্র মোদী অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বক্তব্য তার। বিরোধীরা অর্থাৎ আইএনডিআইএ সব মিলিয়ে তারা 234, কিন্তু বিজেপি একাই 240, কিন্তু আখের 272-এর ম্যাজিক ফিগার বিজেপি পৌঁছতে না পারায় সেখানে এনডিএ শিবিরের ওপরই ভরসা রাখতে হবে। এখান থেকেই আজ জিরো আওয়ারে শর্মিষ্ঠা আর আমি অভিক আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আলাপ করে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। আমি প্রথমেই অমিতাভদার কাছে যাই। অমিতাভদা, ফের একবার মোদী সরকার, এই স্লোগান নির্বাচনের প্রথম থেকে বিভিন্ন ক্ষেত্রে গোটা দেশে প্রচারে ছিল, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে স্লোগানটা একটু হয়তো বদলে গেল, ফের একবার এনডিএ সরকার। তার কারণ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেও এনডিএ শিবিরের শরিকদের ওপর ভরসা রাখতে হবে এই সরকার পরিচালনা, সরকারের স্থায়িত্ব সবটা। সেক্ষেত্রে দাঁড়িয়ে 2014 বা 19-এ এনডিএ একজোট হয়ে লড়াই করলেও বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, ম্যাজিক ফিগার পেয়েছিল, কিন্তু এবার তা নয়। কতটা ফারাক হবে আগামী 5টা বছর? নিঃসন্দেহে বিরাট বড় ফারাক হবে। বিরাট বড় ফারাক প্রথমত হচ্ছে যে কোনো জোট সরকারের প্রধানমন্ত্রীর ভূমিকা কিন্তু অনেকটা
কি বলবো, পায়ে শেকল পড়া একজন ব্যক্তিত্বের মতো। এখন তাতে নরেন্দ্র মোদীজি কতটা স্বচ্ছন্দ বোধ করবেন আমি জানি না। মনমোহন সিং এর এই অভিজ্ঞতা ছিল। মনমোহন সিং সেই বিষয়ে বিভিন্ন সময় তার বিরক্তি, তার কি বলবো অক্ষমতা প্রকাশ করেছেন। তিনি কোনো ব্যক্তিকে মন্ত্রিসভায় সামিল করতে চাননি, অথচ শরিক দলের চাপ ছিল তাকেই মন্ত্রিসভায় ওই নির্দিষ্ট দপ্তরেই নিতে হবে। আমি মুকুল রায়ের কথা বলছি, আপনাদের সকলেরই মনে থাকবে। তো এই ধরনের বাধ্যবাধকতার মধ্যে এবার মোদী মানে যদি তিনি প্রধানমন্ত্রী পদে পুনরাসীন হন, এখনো তাদের সংসদীয় দলের মিটিং হয়নি, তাদের বাকি সমস্ত সাংবিধানিক প্রক্রিয়াগুলো বাকি। প্রশ্ন হচ্ছে দেশে যে মোদী সরকার, এই যে মোদী নাম দিয়ে যে উন্মাদনা, মোদীর গ্যারান্টি, এই জায়গাটা থেকে একটা ভয়ানক রকম ল্যান্ডস্লাইড পতন ঘটলো তথাকথিত মোদী রাজে। যেটা ফিরলো সেটা হচ্ছে বহুত্ববাদী রাজনৈতিক সত্তার প্রত্যাবর্তন। এই বহুত্ববাদের রাজনৈতিক সত্তার আবার কতগুলো দিক রয়েছে। এনডিএ যদি সরকার ফর্ম করে, সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে তার জোট সঙ্গী হিসেবে চন্দ্রবাবু নাইডু কিংবা নীতিশ কুমার, এই দুজনেরই স্থিতিস্থাপক চরিত্র। অর্থাৎ মানে তাতে ধাক্কা এসে পড়লে তাদের চরিত্র একরকম, ধাক্কার বাইরে তারা আবার বাউন্স করে অন্য জায়গাতেও বিভিন্ন সময় চলে গেছে। এই যে তাদের এই দোদুল্যমান রাজনৈতিক গতিবিধি, এটা বিজেপিকে স্বস্তিতে রাখবে না বা মোদীকেও স্বস্তিতে রাখবে না। ফলে তারা চাইবেন এমন কিছু সঙ্গীকে যুক্ত করে নিতে অপেক্ষাকৃতভাবে যারা স্টেডিলি তাদের পাশে 5 বছর থাকবে। অন্যথায় এই সরকারের ভবিষ্যৎ 3 বছরের বেশি আমি দেখছি না। যদি এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের উপরে ভর করে চলতে হয়, 3 বছরের বেশি সরকারের ভবিষ্যৎ খুব একটা আমি দেখছি না। আর সেক্ষেত্রে ব্যাপারটা একটা দর কষাকষির প্রশ্ন তো থাকছেই, অর্থাৎ কিনা কি দপ্তর, কি ভূমিকা তারা পালন করবেন। গতকাল সম্ভবত বিজেপির পক্ষ থেকে চন্দ্রবাবু নাইডুকে প্রস্তাব দেওয়া হয়েছে এনডিএর সভাপতিত্ব করবার জন্য। উপপ্রধানমন্ত্রীর পদ সম্ভবত নীতিশ কুমারকে অফার করা হবে। যেটাই হোক, এগুলো সবই এখন পলিটিক্যাল স্পেকুলেশনের জায়গায় আছে। কিন্তু যেটা মূল লক্ষণীয় বৈশিষ্ট্য হবে নতুন সরকারে, সেটা হচ্ছে পর্দার প্রায় আড়ালে চলে যাওয়া কিছু মুখ আবার প্রমিনেন্ট হয়ে উঠবে। মিডিয়াতে আমরা তাদের নিয়মিত দেখব, বিজেপি দলীয় বৈঠকে এবং সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের তৎপরতা দেখতে পাবো। প্রাথমিকভাবে যদি ধরে নিই যে আমি এনডিএ ফর্ম করছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন এবং টিডিপি, জেডিইউ, অন্যান্য সমস্ত শরিক দল তারা একত্রিত হয়েই এনডিএ সরকার করছে। 2014 ক্ষমতায় আসার পর 3 তালাক, 370 ধারা রদ, নোট বাতিল, ডিজিটালাইজ করা গোটা দেশকে, একের পর এক দৃঢ় পদক্ষেপ। আন্তর্জাতিক ক্ষেত্রের বিষয় তো পড়ে যাচ্ছি, দেশের অভ্যন্তরেই এই একের পর এক সিদ্ধান্ত এবং সংস্কারের ভাবনা নিয়ে এই সিদ্ধান্ত আগামী দিনে নরেন্দ্র মোদী আর কতটা বলিষ্ঠভাবে নিতে পারবেন? না, প্রশ্ন হচ্ছে উনি বলেছেন, ঘোষণা এটা করেছেন যে আগামী তার 5 বছরের কার্যকালের মধ্যে বড় সিদ্ধান্তের একটা আরেকটা পর্ব আসতে চলেছে। কিন্তু আমার রাজনৈতিক বাস্তবতা বলছে সেটা সম্ভব নয়। ধরা যাক চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুজনেরই গণভিত্তির একটা বড় অংশ কিন্তু সেখানকার সংখ্যালঘু ভোট, এবং সংখ্যালঘুদের প্রশ্নে তাই নীতিশ কুমারের একটা স্পষ্ট অবস্থান আছে। এখন যদি জোর করে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হয় বা এমন কোনো বিলকে পাশ করানোর চেষ্টা করা হয়, আইন তৈরি করার চেষ্টা করা হয় যেগুলো সংখ্যালঘুদের স্বার্থকে ব্যাহত করবে, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না তার জোট শরিকরা খুলে একেবারে যেগুলো বিজেপি আরএসএস এর এজেন্ডা ছিল, ঘোষিত এজেন্ডা ছিল, তাদের রাজনৈতিক মতাদর্শের মধ্যে পড়ে, সেগুলোর একটা তারা প্রথম পর্বে সম্পন্ন করেছে। দ্বিতীয় পর্বে এসে দেখলাম একটু গতি সঞ্চার করে ফেললো এই হিন্দুত্ববাদী এজেন্ডাগুলোর প্রতি, মানে রাম মন্দির প্রতিষ্ঠা, 370 বাতিল, ইউনিফর্ম সিভিল কোড, সিএএ, একটু গতি নিয়ে ফেললো মানে হিন্দুত্ববাদী এজেন্ডাগুলোর দিকে। ফলে খানিকটা সেখান থেকে বুমেরাং হয়েছে সম্ভবত। এবং তার চেয়েও বড় কথা যে ক্যাম্পেইনের যে স্তরগুলো, যে মাত্রাগুলোকে তারা বেঁধেছিলেন, ধরা যাক আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বগুরু, বিশ্ব নেতা, এই ক্যাম্পেইনের মাত্রাগুলোকে তারা বেঁধে দিয়েছিলেন, সেই জায়গাটার ওপরেও কিন্তু একটা প্রবল রকম ঝটকা এসে পড়লো। আসলে এইবারে প্রচার পর্বেই দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর তার শরীরী ভাষা, তাকে অনেক ক্লান্ত দেখাচ্ছিল, তার কথার গতি অনেক ধীর। বক্তব্য তো স্ক্রিপ্ট লিখে দেন পেশাদারী কর্মচারীরা, কিন্তু ঘটনা হচ্ছে 2014-তে যখন তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বক্তৃতা দিচ্ছেন, তার ভেতরে যে জৌলুস ছিল, যে
মানে উন্মাদনা ছিল, যে আত্মবিশ্বাসে ভরপুর দেখেছিলাম। এইবারে কিন্তু ক্যাম্পেনিং এর সময় থেকে দেখছি তাকে খুব ক্লান্ত, অবসন্ন, ভারাক্রান্ত ইত্যাদি দেখাচ্ছে। ফলে এর একটা ইমপ্লিকেশন তো আছেই। রাষ্ট্রনেতা বা দেশের প্রধানমন্ত্রীকে যদি প্রথম থেকেই, যদি আমরা ধরুন মনমোহন সিং এর মতো শান্ত, নিটোল, ভদ্র এবং খানিক বয়সের ভারাক্রান্ত বা এই চেহারায় দেখতাম, তাহলে একরকম। কিন্তু মোদী তো নিজের ইমেজটাকে মেনটেন করেছিলেন অসাধারণ, মানে ঝকঝকে। আমাদের সঙ্গে থাকুন অবশ্যই। আমি একটু দেবাশিস বাবু রয়েছেন, আমি দেবাশিস বাবুর কাছে আসার চেষ্টা করবো। দেবাশিস বাবু, এই যে গোটা বিষয় এখন যেদিকে যাচ্ছে, সব থেকে বড় কথা এই 24-এর ভোটেই কিন্তু দেখা গিয়েছে সব থেকে বড় কথা নরেন্দ্র মোদী, অর্থাৎ যে বিষয়টা বিজেপিকে ভোট নাকি ব্যক্তি নরেন্দ্র মোদীকে ভোট, এটা কিন্তু একটা বড় প্রশ্ন যেরকম উঠছিল। সব থেকে বড় কথা এখন যে অবস্থা দাঁড়িয়ে রয়েছে, সেক্ষেত্রে তাকে যে দুটি দলের ওপর ভরসা করে মূলত এগোতে হবে বা মিলিঝুলি সরকার তৈরি করতে হবে, এবং তারপর যদি সেই সরকার তৈরিও হয়ে যায়, তারপর পরবর্তী ক্ষেত্রে কি কি প্রভাব পড়তে চলেছে আপাতভাবে, এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আমি বিদেশিদের পার্টটা আলোচনা করবো। আমি আগেই বলেছিলাম অমিতাভ বাবু ডোমেস্টিক ফ্যাক্টর আলোচনা করছেন, তো আমি বিদেশিদের দিকটা ফোকাস করছি। সেটা হচ্ছে, দেখুন, পূর্ববর্তী বক্তা ঠিকই বললেন যে ইন্ডিয়া যেভাবে প্রজেক্ট করেছে নরেন্দ্র মোদী, বিশেষ করে বিশ্বগুরু, বিশ্বমিত্র, অর্থাৎ খুব একটা অ্যাসার্টিভ ওয়েতে ইন্ডিয়াকে একটা উচ্চ জায়গা পৌঁছে নেওয়ার চেষ্টা করেছিলেন, সেখানে কোথাও কোথাও জিনিসটা পজিটিভলি গিয়েছে আবার নেগেটিভলি গিয়েছে। যেরকম আমি বলছি, কতগুলো সিদ্ধান্ত যে অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব তো বিদেশিতে মানে অবশ্যই প্রভাব ফেলে, সেটা দেখেছি। এটা আমি দেখেছি বিভিন্ন দেশে গিয়ে, যে কখনো দেখা যাচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন সিদ্ধান্তে মানে মানে ইউরোপ বা এশিয়া বা অস্ট্রেলিয়ার মানুষজন বা বুদ্ধিজীবীরা কিছু প্রশংসা করেছেন, আবার এটা অনেক সমালোচনা শুনেছি। সমালোচনাটা এই যে সিদ্ধান্তগুলো বিশেষ করে মানে স্ক্র্যাপিং অফ আর্টিকেল 370, তারপরে হচ্ছে সিএ এবং ইনটলারেন্স, এই ইস্যুগুলো কিন্তু তারা খুব ভালোভাবে নেয়নি বিশ্বের অনেক দেশের মানুষজন, সেই দেশের নাগরিক সমাজ। সেটা একটা নেগেটিভ গিয়েছে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে ভারতে একটা মানে নীরবতা বা স্ট্যাটাস কো থেকে বেরিয়ে এসে একটা সচেতন এবং সক্রিয় বিদেশ নীতি আমরা দেখতে পেয়েছি বিগত 10 বছরে। এটা অনেকটাই ভারতের নিরিখে তো অবশ্যই একটা পজিশন দিয়েছে ভারতকে, পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশও সমীহ করেছে ভারতকে। বিশেষ করে আমরা বিগত 2 বছরে দেখেছি ইউক্রেন প্রশ্নে ভারত কিভাবে স্ট্র্যাটেজিক অটোনমির প্রশ্নে দৃঢ়তা দেখিয়েছে, পাশাপাশি ইরানের সাভার পোর্টকে কেন্দ্র করে প্যালেস্টাইন ইস্যু। একেবারে দেবাশিস বাবু, আমি যদি ঝটপট পরপর পড়ি, ইরানের সঙ্গে বন্দর চুক্তি, মালদ্বীপ ইস্যুতে ভারতের অবস্থান, ফিলিপিন্সের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রির পাশাপাশি ভারতের অবস্থান, পাকিস্তানের যে আগ্রাসী মনোভাবটা রুখে দাঁড়ানোর জন্য ভারতের যে ভূমিকা, চীনের আগ্রাসন রুখতে তাইওয়ানের পাশে থাকা, একের পর এক পদক্ষেপ। সেই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নরেন্দ্র মোদী যে বলিষ্ঠ ভাবনা খুব দ্রুততার সঙ্গে কার্যকরী করেছেন। এবার কি এই এনডিএ শিবিরে গিয়ে জোট শরিকরা তাদের অঙ্গুলি হেলন, তাদের প্রভাবে নরেন্দ্র মোদীকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক আগে পিছে ভাবতে হবে? কিছুটা দেখুন, মানে যেই জোট, মানে অনেক সময় কি বিদেশ নীতির ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর একটা ভূমিকা থাকে। যেরকম চন্দ্রবাবু নাইডু যে প্রদেশের এবং নীতিশ কুমার যে প্রদেশের, সেই দুটো প্রদেশের সাথে আমাদের কোনো আন্তর্জাতিক সীমানা নেই। যেরকম আমাদের মানে তিস্তা জল বন্টন চুক্তি অনেকটা ডিপেন্ড করে পশ্চিমবঙ্গের উপর। এই সমস্ত ক্ষেত্রে এই দলগুলোর ভূমিকা থাকে। একসময় তামিল শরণার্থীরা যখন শ্রীলঙ্কা থেকে এসেছিল, তামিলনাড়ুর ভূমিকা ছিল 1970 দশক 80 দশকে, কিংবা অন্য যে পাঞ্জাব একটা ভূমিকা পালন করতে পারে পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু বিদেশি মানে ক্ষেত্রে এই দলগুলো কিছু কিছু ভূমিকা পালন করতেও পারে। যেরকম আমরা দেখতে মনমোহন সিং এর সময় একটা ইস্যু হয়েছিল ইউপিএ 1 সরকারের, যে ইউএস ইন্ডিয়া নিউক্লিয়ার ডিল, তখন বামেরা সমর্থন প্রত্যাহার করেছিল সরকারের উপর থেকে। এরকম কোনো ক্রুশিয়াল ইস্যু হলে হতেও পারে। কিন্তু এই দলগুলো দেখা যাচ্ছে নতুন করে মানে ইন্ডিয়াতে যুক্ত হলোই, এবং তারা ইন্ডিয়ার পার্ট ছিল এবং তারা ক্ষমতার অলিন্দে যাবে। কিন্তু এদের মূল উদ্দেশ্য হবে কিভাবে তারা বিভিন্ন নেগোসিয়েশনের মাধ্যমে তাদের বিভিন্ন নেতৃবর্গকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রিত্বের পদে বা গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তারা মানে আসীন করতে পারবেন। তারা কিন্তু বিদেশি নিয়ে খুব একটা ভাবিতে হবে না। হ্যাঁ, চন্দ্রবাবু নাইডু একটা ভিশন আছে, যেটা হচ্ছে তিনি হায়দ্রাবাদ এক সময় সিলিকন ভ্যালি তৈরি করেছেন আইটি, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের সাথে আইটি সেক্টরের যে কোলাবোরেশন হবে বা সফট পাওয়ার কিংবা ইনফরমেশন মানে কিংবা ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এগুলোর ক্ষেত্রে ভারতের যে বিদেশ নীতি কোন দেশের সাথে কতটা করবে এবং বিদেশি কোম্পানিগুলো কতটা স্টেক হোল্ডার হিসাবে থাকবে ভারত বলে, এই সমস্ত ইস্যুতে হলেও হতে পারে।
কিন্তু নীতিশ কুমারের যে ব্যাপার সে অর্থাৎ সেখানে বিদেশিদের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করবে এনডিএতে সেটা আমি সন্দিহান। তবে এটা তো ঠিক, জোট সরকার যখন গঠিত হয়, যখন কোন একটি দল এককভাবে ক্ষমতায় আসতে পারে না, তখন তার বিদেশিতে সেই বলিষ্ঠতা থাকে না, দৃঢ়তা থাকে না। যেরকম 1996 সালের অনুয়ার যে সরকারগুলোকে আমরা দেখেছি, মানে শর্ট টার্ম গভর্নমেন্ট, তখন একসময় আইকে গুজরালের সরকার দেখেছি, দেবেগুড়া সরকার দেখেছি শর্ট টার্ম, এমনকি অটল বিহারী বাজপেয়ী একটা শর্ট টার্ম একটা সরকার ছিল। তো সেই সময় কিন্তু ভারতের বিদেশিতে খুব একটা বলিষ্ঠ পদক্ষেপ আমরা দেখতে পাই। এবং যদি শরিকের সংখ্যা আরো বেশি হতো তাহলে সমস্যা আরো বেশি হতো বিদেশিদের ক্ষেত্রে। শরিকের সংখ্যা সেইভাবে বেশি না। যেরকম নরসিংহ রাও যখন সরকারটা চালিয়েছিলেন, মানে 1991 থেকে 1996 সালে, সেই সময় বিদেশিদের অনেকগুলো মৌলিক পরিবর্তন এসেছিল ভারতের। একটা ইকোনমিক রিফর্ম এসেছিল, লুকিস পলিসি চালু করেছিল, ইকোনমিক লিবারালাইজেশন, ইকোনমিক ডিপ্লোমেসির ক্ষেত্রে ভারত অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু তাকে অনেক ম্যানেজ করতে হয়েছিল। অর্থাৎ কংগ্রেস যতটা সংখ্যা দরকার সরকার গঠন ততটা ছিল না, কিন্তু অন্যান্য অনেক ছোট ছোট শরিক দলকে সাথে নিয়ে চলেছে। ফলে সেই ক্ষেত্রে তার একটা চ্যালেঞ্জ, অর্থাৎ এই যে ম্যানেজারিয়াল পাওয়ার, অর্থাৎ প্রধানমন্ত্রী সেই হাউ টু ম্যানেজ দ্য অ্যালায়েন্স, মানে অ্যালাইড পলিটিক্যাল পার্টিস, তো এদেরকে কিভাবে ম্যানেজ করতে পারবে, কনভিন্স করতে পারবে, এটার উপর ডিপেন্ড করছে। কিন্তু বিদেশিদের ক্ষেত্রে যদি এই দলগুলো সত্যি সমর্থন করে, বিদেশিদের ক্ষেত্রে খুব একটা মানে খুব একটা প্রভাব পড়বে না। কিন্তু যেটা হবে, নরেন্দ্র মোদীর যে বলিষ্ঠতা কিছুটা ঘাটতি ঘটলে, এবং প্রতি পদে পদে হয়তো কোথাও সেই বিদেশ নীতি যে স্পষ্ট অবস্থান সেটা অনেকটা মুখ থুবড়ে পড়তে পারে। দেবাশিস বাবু, অমিতাভ দা দুজনেই সঙ্গে থাকুন। আমি আর অভিক একটা বিরতিতে যাব, কারণ ফের একবার মোদী সরকার 2014-19-এর পর 24-এ সরকার করবে। কিন্তু কেমন হতে চলেছে সেই সরকারের যে ছবি, সেই সরকারের মুখ কেমন হতে চলেছে? তবে অভিক, দিল্লিতে সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে এনডিএ সরকার করতে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু ফ্যাক্টর। কোন পথে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু? মোদী সরকার গঠনের পক্ষে সওয়াল চিরাগ পাসওয়ানের দলের। এবং সরগরম আজ দিল্লি, একদিকে এনডিএ, অন্যদিকে আইএনডিএ শিবির, দুদিকে পৃথক বৈঠক। এবং গতকালই যখন ফল ঘোষণা চলছে, তখনই টিডিপি প্রধান এবং জেডিইউ সুপ্রিমো, তাদের সঙ্গে নরেন্দ্র মোদী সরাসরি ফোনে কথা বলেন। এবং দিল্লিতে আজই আসছেন তেজস্বী যাদব, নীতিশ কুমার, তেজস্বী যাদব আইএনডিএ শিবির, অন্যদিকে নীতিশ কুমার জেডিইউ, এনডিএ শিবির, বৃন্দা কারাত বামেদের তরফ থেকে আজকে আইএনডিএ জোটের বৈঠকে। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন তৃণমূলের তরফ থেকে। আজ দুই শিবিরে তোড়জোড় তৎপরতার সঙ্গে। অন্যদিকে এনডিএ সরকার গঠন প্রসঙ্গে পলিট ব্যুরো মেম্বার সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত, তিনি কি বলেছেন দেখাই একবার। একই বিমানে নীতিশ কুমার, তেজস্বী যাদবকে যেরকম দেখা গেছে দুপুরে পাটনা থেকে একই বিমানে রওনা। তবে কি হতে চলেছে 24-এর এই সরকার গঠনের একটা সমীকরণ, সেই অঙ্কটাই খোঁজার চেষ্টা করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। তবে বৃন্দা কারার তার কি বক্তব্য একবার শুনুন। एक बहुत भारी सेटबैक है मोदी जी के लिए, उनके एजेंडा के लिए, आरएसएस के एजेंडा के लिए। और जो इन्होंने सोचा था वो हिंदुस्तान की जनता ने स्वीकार नहीं किया। तो जहाँ तक मोदी जी की गारंटी का सवाल है, मोदी जी की गारंटी चली नहीं। अभी बीजेपी को कोलिशन सरकार को ही चलाना पड़ेगा। मुख्यमंत्रियों को गिरफ्तार किया, अकाउंट्स को फ्रीज किया, अपोजिशन लीडर्स को बार बार जो है ना प्रताड़ित किया गया, धमकी दी गई, इतना ज़बरदस्त पैसा इस्तेमाल किया गया, हज़ारों करोड़ों रुपया इलेक्ट्रल बॉन्ड का पैसा अभी भी उनके पास था। इसके बावजूद भारत की जनता ने जवाब दिया कि तानाशाही के लिए हम तैयार नहीं हैं। অন্যদিকে শর্মিষ্ঠা, খুব গুরুত্বপূর্ণ, বিহারের রাজনীতিতে যুযুধান দুই পক্ষ এই মুহূর্তে, একদিকে জেডিইউ, অন্যদিকে আরজেডি। জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী, আর অন্যদিকে তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদবের পুত্র, আরজেডি নেতা। একই বিমানে আজ দিল্লির উদ্দেশ্যে দুই শিবিরের বৈঠকে, একদিকে এনডিএর বৈঠকে নীতিশ কুমার, আইএনডিএ এর বৈঠকে তেজস্বী যাদব, তারা রওনা হচ্ছেন। চিরাগ পাসওয়ান এলজেপি, রামবিলাস পাসওয়ানের পুত্র, তিনিও আজ দিল্লিমুখী। সব মিলিয়ে এনডিএ আইএনডিএ দুই শিবিরের আজকের গুরুত্বপূর্ণ বৈঠক। চিরাগ পাসওয়ান, রামবিলাস পাসওয়ানের পুত্র, এলজেপি নেতা, আরজেডি নেতা তেজস্বী যাদব, তারা কি বলছেন দেখুন। किसी को कोई ऑफर नहीं मिल रहा है और एनडीए गठबंधन एकजुट है, इस बात को आप लोग लिख लीजिए। अब वो दिन दूर नहीं जब मेरे प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में एनडीए का हर एक घटक दल मजबूती से हम लोग सरकार बनाएंगे। शपथ लेने की तैयारी है और ये सरकार
मजबूती से अगले 5 साल मेरे प्रधानमंत्री जी के नेतृत्व में चलेगी। भाई कहाँ चूक हुई ये जरूर मंथन करने का विषय है। एनडीए एक साथ बैठकर जरूर इस पर चिंतन हम लोग करेंगे और 2029 के लोकसभा के चुनाव में बिहार से 40 की 40 सीटें। देश की जनता ने जो भाजपा को सबक सिखाया है, जो विभाजनकारी नीति, नफरत की राजनीति जो ये किया करते थे, उसमें जो है तानाशाही के खिलाफ लोगों ने वोट किया और इनको रोका है। और देश की जनता ने संविधान बचाने के लिए, लोकतंत्र को बचाने के लिए सब लोगों ने मतदान किया और आप देखिएगा वही मतदान का असर जो दिखा कि भाजपा जो है मेजॉरिटी से बहुत दूर रहेगी। अब भाजपा के पास खुद का बहुमत नहीं है, अब भाजपा के लोग जो है डिपेंडेंट हो चुके हैं। একটার পর একটা বক্তব্য আমরা শোনালাম অভিক। আমরা আবারও যাওয়ার চেষ্টা করবো, আমাদের সঙ্গে দেবাশিস বাবু রয়েছেন এবং সঙ্গে অমিতাভদাও রয়েছেন। অমিতাভদার কাছে একটু প্রশ্ন রাখার চেষ্টা করবো। অমিতাভদা, যে বিষয়টা আমরা দেখলাম যে ইতিমধ্যে কিন্তু একের পর এক বিমানের প্রত্যেকে রওনা হচ্ছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে গোটা বিষয়টা সামনে আসছে এখনো পর্যন্ত, এবং একটা সময় কোথাও কি এখন অন্তত নিয়তির পরিহাস যদি এভাবে ব্যাখ্যা করি, তাহলে একটা সময় 2009 যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি নিজে যখন 206টি তার আসলে ঝুলি ছিল, কিন্তু আজ মোদির কমপক্ষে প্রাপ্তি 240, তাহলে কোথাও কি এখন একটা দুর্বল সরকারে দুর্বল প্রধানমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে এবার কি নরেন্দ্র মোদীকে জোট রাজনীতির সমীকরণটা একটু ভালো করে বুঝতে হবে বলে মনে করছেন? একেবারেই তাই। আমি প্রথমেই সেই কথা বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী এবার পায়ে শিকল পড়লো, তার ফলে স্বাভাবিকভাবেই তার গতিবিধি অনেকটাই সীমিত হয়ে পড়ল। একই সঙ্গে একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দেবাশিস বাবুর একটি কথার সূত্র ধরেই বলি, এই যে জোট শরিকদের ম্যানেজ করা, এই যে ম্যানেজমেন্ট কোয়ালিটি, যদি প্রত্যক্ষভাবে আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বকে অ্যানালিসিস করি অ্যাজ এ লিডার, তাহলে কিন্তু দেখবো ইজ নট এ ভেরি গুড ম্যানেজার। তার হয়ে ম্যানেজ করেন কিন্তু তার যিনি ডেপুটি বলা যায়, মানে তার দলেও ডেপুটি বা তার সরকারেও ডেপুটি, অমিত শাহ। সেটা গুজরাট দাঙ্গার পরে মোদীর ইমেজ পুনরুদ্ধার থেকে শুরু করে সরকার পরিচালনা, শরিক সামলানো, বিভিন্ন রাজ্য স্তরে যে 5টি রাজ্যে নির্বাচন হয়েছিল এই লোকসভা নির্বাচনের আগে, সেই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু দলের সভাপতি জেপি নাড্ডা আছেন, কিন্তু মূল জায়গাটা কিন্তু ধরে রেখেছেন সংগঠন এবং এই শরিক ম্যানেজমেন্টের জায়গাটা কিন্তু ধরে রেখেছেন শেষ পর্যন্ত অমিত শাহ। এখন প্রশ্ন হচ্ছে যে এই অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এই মুহূর্তে মানে পিছোপিঠি তারা বিজেপি রাজনীতির তাদেরকে একটি দৃষ্টিভঙ্গি বলা যেতে পারে। আরেকটি দৃষ্টিভঙ্গিকে যদি আমরা আরএসএস পরিচালিত, মানে যাদের কথা বলছিলাম, এই যে রাজনাথ, নীতিন গাডকারি, আরো যারা রয়েছেন আর কি। তো ফলে মোদির এইবার ম্যানেজারিয়াল ইমেজটা, ফ্লেক্সিবল ইমেজটা দরকার হবে। এই একক মোদি, মানে একেবারে দমনীয় মোদি, অমিতাভদা দরকার তো হবে, কিন্তু এখান থেকে বোঝার চেষ্টা করছি নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী শেষ এই বাংলায় দাঁড়িয়ে বলেছিলেন যে রাজনৈতিক ভূমিকম্প হবে আগামী 6 মাস। হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে তাবর তাবর নেতারা বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ইস্যুতে গ্রেফতার। শরিক দলগুলো যারা এনডিএ শরিক, তারা এক একটা রাজ্যে এক একটা সমীকরণে, কেউ সংখ্যালঘু সমীকরণ, কেউ অন্যান্য সমীকরণে জয়লাভ করে সেই ভোট ব্যাংকে মাথায় রাখে। তাহলে নরেন্দ্র মোদী কোনো ভূমিকম্প রাজনৈতিকভাবে জিরো টলারেন্সে আনতে পারবেন আর? না, সেটাই বলছি। ভূমিকম্পটা কোন দিকে? ভূমিকম্প আসলে যে কোনো একদিকে ধসে যেতেই পারে। তো ধসটা নেমেছে, ভূমিকম্প হচ্ছে এবং ধসটা নেমেছে। প্রশ্ন হচ্ছে এই যে যেটা বিরোধীরা এতদিন বলছিল যে এজেন্সি রাজ, অর্থাৎ কিনা বিরোধীদের বিরুদ্ধে এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে, তাদের নেতা নেত্রীদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে এবং মিথ্যে মামলা বা যে কোনো সময় যে কারোর বদলি হয়ে যাচ্ছে, এই ঘটনাগুলোতে অনেকটা হ্রাস আসবে। তবে আমরা চাইবো যে ঘটনাগুলো মৌলিক সত্যতা রয়েছে, আদালত যেগুলো মানে নির্দেশ দিয়ে যে বিষয়ে এজেন্সিগুলোকে তদন্ত করতে ডেকেছে, সেই বিষয়গুলো দ্রুত পরিসমাপ্তি হোক এবং সেক্ষেত্রে যেন এই আসন এর সুবিধে নিয়ে কোনো দল, শরিক দল বা বিরোধী বেঞ্চে বসা কোনো দল আপোষ না করে দুর্নীতির সঙ্গে। অমিতাভ, আমি খুব সংক্ষেপে দেবাশিস বাবুর কাছে একটা বিষয় বোঝার চেষ্টা করি। দেবাশিস বাবু, একদম ভোট চলাকালীনই পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের নেতা তিনি অরবিন্দ কেজরিওয়াল থেকে রাহুল গান্ধীর প্রশংসা করেছিলেন। এই
আন্তর্জাতিক ইস্যুতে নরেন্দ্র মোদী এনডিএ শিবিরের ওপর নির্ভরশীল হওয়ায় এক্ষেত্রে আগামী দিনে বিদেশের এই পাকিস্তান চীনের আগ্রাসন বাড়ার সম্ভাবনা কতটা? হ্যাঁ দেখুন, এটা ঠিক প্রধানমন্ত্রীর নেগেটিভ পজিটিভ দুটো বিষয় ছিল। একটা হচ্ছে যে খুব অ্যাগ্রেসিভ ছিলেন, এই যে প্রতিবেশী শত্রু দেশগুলো ভয় পেত কিছুটা, সেটা বালা করতে শুরু করে গালওয়ান ইনসিডেন্ট সব আমরা দেখতে পাচ্ছি। আমার পাশাপাশি প্রতিবেশী দেশে যদি আমরা মানে ওপিনিয়ন নেই, তাহলে একটা বড় অংশ কিন্তু নরেন্দ্র মোদীকে খুব ভালোভাবে দেখে, বিশেষ করে বাংলাদেশ, নেপাল, তারা কিন্তু খুব ভীতির চোখে দেখে এবং তারা মনে করছে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার বা কিংবা তার অসহিষ্ণু বা মোদিত্ব, তার আমি মোদী যে মানে পার্সোনালিটি কালস যেভাবে তিনি করেন সেটা খুব ভালোভাবে নিচ্ছেন না। যদি প্রতিবেশী দেশের জনগণের সাথে আপনি ইন্টারেক্ট করেন বা বুদ্ধিজীবীদের সাথে, তারা এটা দেখতে পাবেন। অর্থাৎ এটার দুটো দিক রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এখন নতুন যদি এনডিএ ক্ষমতায় আসে তাহলে তারা কি করে, মোদী কি আবার নিজেকে অ্যাসার্ট করবে নাকি এনডিএ অর্থাৎ যৌথভাবে একটা বিদেশ নীতি পরিচালনা করবে, অর্থাৎ সরকার, সেটা মোদী সরকার না, এনডিএ সরকার। যদি এইভাবে হয় তাহলে আমাদের কিছুটা ফ্লেক্সিবল ফরেন পলিসি হবে। কিন্তু শুধু ব্যক্তিকে অ্যাসার্ট করার ক্ষেত্রে কিন্তু কিছু নেগেটিভিটিও রয়েছে। অর্থাৎ সে ভারতে বিদেশিদের অ্যাসার্ট করুক, কিন্তু সেটা মানে একটা জোট বা সরকারের হয়ে করুক, কিন্তু আমি ব্যক্তি, আমি সরকার, আমি বিদেশ মন্ত্রী, আমি বিদেশ নীতি পরিচালক বা নির্ধারক, এরকম একটা হলে কিন্তু এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। একদমই তাই দেবাশিস বাবু, অনেক ধন্যবাদ জানাবো। অমিতাভ দাও অনেক ধন্যবাদ জানাবো। এবং একদমই আজকে হাতে সময়টা একদম ফুরিয়ে গেছে এবং সব থেকে বড় কথা, এই যে ছবিটা সামনে আসছে এখনো পর্যন্ত কেমন হতে পারে এই সরকার, কেমন তার ছবিটা হতে পারে, দিল্লিতে সরকার গঠন তোড়জোড় শুরু হয়ে গেছে, এনডিএ সরকারও করতে ইতিমধ্যেই অনেকে সেই বৈঠকে যোগ দিতে রওনা হয়েছে। রবিক আমাদের একেবারে